তুই কার পারমিশন নিয়ে গিয়েছিলি? আমি তোর হাজব্যান্ড, আমার পারমিশন না নিয়ে তুই কেন তোর প্রাক্তনের সাথে দেখা করতে গেলি বল? হায়ার আত্মসহ কেঁপে উঠে হায়া কিছুটা সাহস নিয়ে বলে, হাজবেন্ড হয়েছেন তাই বলে আপনাকে সব কথা বলে করতে হবে? আমি আমার পরিচিত কারোর সাথে দেখা করতে পারি না? পারবি না কেন? অবশ্যই পারবি, কিন্তু এই একজন ব্যক্তি ব্যতীত। কেন, তার সাথে দেখা করলে কি হয়েছে? তুই জানিস না কি হয়েছে? বুঝিস না ওর চোখ তোকে কি বলতে চায়? তার আমার জন্য ফিলিংস থাকলেও আমার তো আর তার জন্য ফিলিংস নেই, তাহলে দেখা করতে সমস্যা কোথায়? ওর জন্য নেই তো কার জন্য আছে? এই প্রশ্নের জবাবে হায়া নীরবতা অবলম্বন করে। মন বলছে বলে দে সত্যিটা, কিন্তু মস্তিষ্ক মুখে আটকে রেখে লড়াই এবারও মস্তিষ্ক জিতে যায়। আশান গভীর গলায় বলে, ভালোবাসো আমায়? আমি একটা কথা জিজ্ঞেস করেছি তোমায়, ভালোবাসো কিনা আমায়? হ্যাঁ অথবা নাতে জবাব দেবে। দেখুন আপনি কিসের মধ্যে কি আনছেন। আমার ভুল হয়েছে না বলে যাওয়াটা, এই জন্য সরি। আমি আমার প্রশ্নের জবাব দাও। ডু ইউ লাভ মি? জাস্ট অ্যান্সার উইথ ইয়েস অর নো। অ্যান্সার মি ড্যাম ইট। পূর্বের ন্যায় হুঙ্কার দিয়ে বলল কথাটা আসিয়ান। হায়া ফট করে বলে দেয়, না বাসি না, না আপনাকে আর নাই বা ফারাবি ভাইয়াকে, কাউকেই ভালোবাসি না। আপনারা দুজনই আমায় নির্মম ভাবে কাঁদিয়েছেন। চিৎকার করে কথাগুলো বলে হায়া। কথা শেষ করে সে কয়েক পা পিছিয়ে যায়। আসেনও তার থেকে দূরে সরে আসে। আসেন ঘরের মাঝে এলোমেলো পায়ে কিছুক্ষণ পায়চারি করে, তারপর হুট করে একটা ফ্লাওয়ার বাস উঠে ছুরি মারে ড্রেসিং টেবিলের আয়নার দিকে। বিকট শব্দ হয়ে যায় আয়নাটা। আসে নিজের রাগ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। সে কিছুতেই মানতে পারছে না হায়া তাকে ভালোবাসে না। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতার মাঝে কেটে যায়। আসিয়ানে প্রথম কথা বলা শুরু করে। সে বলে, বেশ ভালো, আমায় ভালোবাসো না, তার মানে আমার থাকা না থাকে তোমার কিচ্ছু যায় আসে না, তাই না? হ্যাঁ অবাক হয়ে তার দিকে তাকায়। কি বলবে সে? মনে এক কথা রেখে মুখে আরেকটা বলে দিয়ে এখন সে চরম ভাবে পস্তাচ্ছে। আমি যদি ভালো না বাসো তাহলে কিসের জোরে আমি তোমার উপর অধিকার ফলাবো? শুধুমাত্র কবুলের জোরে অধিকার ফলানো আমার নীতির বিরুদ্ধ কাজ। এটা আমি মরে গেলেও করতে পারবো না। তাই আজ থেকে তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো। যতদিন না আমরা একে অপরকে নিঃশর্তভাবে ভালোবাসতে পারবো ততদিন কেউ কারো জীবনে কোনো অধিকার ফলাবো না, না তুমি আর না আমি। হাসি নিজের কথা শেষ করে প্রথমে রুম থেকে তারপর বাসা থেকে বের হয়ে যায়। হায়া তার পেছন ডাকলেও শোনে না। হাসেন চলে যেতেই হায়া থপ করে নিচে বসে পড়ে। কি থেকে কি হয়ে গেল সে এখনো বুঝতে পারছে না। বর্তমান হায়া চোখটা মাত্রই লেগে এসেছিল, তখনই সে গাড়ির হর্নের আওয়াজ শোনে। সে চোখ মিলে দেখতে চায় আসেন এসেছে কিনা, কিন্তু তার অনেক দুর্বল লাগছে। ওটার শক্তিটা পর্যন্ত পাচ্ছে না। আসেন গাড়ি পার্ক করে এসে কলিং বেল বাজালে তাদের হেল্পিং হ্যান্ড মহিলা দরজা খুলে দেয়। সময় এখন 6:30। এত সকালে আবার স্পর্শ কেউ উঠে না। তারা ফজর নামাজ পড়ে আবার একটু ঘুমায়। দরজা খুলে দিলে আসেন গটগট করে রুমে চলে আসে। রুমে এসে হায়াকে না দেখতে পেয়ে তার কপালে কয়েকটা ভাঁজ পড়ে। সে তড়িঘড়ি করে ওয়াশরুমে চেক করে। সেখানে না পেয়ে ব্যালকনিতে আসলেও হায়াকে ঘুমন্ত অবস্থায় পায়। হায়াকে পেয়ে আসেন বড় করে একটা হাফ ছাড়ে। সে বিড়াল পায়ে হাঁটা হায়ার কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। হায়ার চোখের কোণে শুকিয়ে থাকা পানির দাগগুলো আসেনের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেয়। আসেন হায়ার কপালের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলোকে কানের পেছনে গুঁজে দেয়। তারপর হায়ার কপালে ভালোবাসার পরশ দিতে নেয়, কিন্তু কি মনে করে যেন আর দেয় না। সে আলতো হাতে হায়াকে কোলে তুলে রুমে চলে আসে। তারপর তাকে বেডে শুয়ে দিয়ে নিচে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। এদিকে আসিয়ান চলে যেতেই হায়ার চোখ খুলে তাকায়। আসিয়ান যখন তার মুখটা হায়ার কাছে এনেছিল তখন সে সিগারেটের গন্ধ পেয়েছিল। হায়া ভীষণ ব্যথিত হয় এটা জানতে পেরে যে আসিয়ান সিগারেট খেয়েছে। হায়া ছোট থেকে দেখে এসেছে না তার বাবা না ভাই তার শ্বশুর কেউ সিগারেট বা নেশা পান করে না, আসিয়ানও করতো না। কিন্তু আজ হায়া জানে না তাদের সম্পর্কটা কবে আবার আগের মতো মিষ্টি মধুর হবে। কিন্তু যা হওয়ার তা সবটাই যে হায়াকেই করতে হবে এটা সে খুব ভালোভাবে বুঝতে পারছে। এদিকে সময় বড়ই স্বার্থপর। সে কারো কান্নায় থামে না, কারো সুখে মুগ্ধ হয় না। নিজের ছন্দে নিজের নিয়মে সে এগিয়ে চলে। পেছনে ফেলে যায় হাজারো ভাঙা স্বপ্ন, অপূর্ব অপেক্ষা। সেদিনের পর কেটে গেছে 5টি দীর্ঘদিন। হায়া বারবার নানাভাবে আসেনের কাছে ক্ষমা চেয়েছে। নিজের সেই অনাগরিত বোকামির জন্য অনুশোচনায় ভেঙে পড়েছে। সে কথায়, আচরণে, দৃষ্টিতে, প্রতিটা ভঙ্গিতে বোঝাতে চেয়েছে তার অনুতপ্ত মন। অথচ আসেন যেন এবার একেবারে পাথর হয়ে গেছে। বোঝে তবু না বোঝার ভান করে, দেখে তবু না দেখার অভিনয় রয়েছে। তার জেদের মাটিটা ছিল বরাবরই দুর্বৃত্ত, আর এইবারও সে তার কঠিন অবস্থান থেকে এক চুলও সরেনি। হায়ার অনুনয় যেন বাতাসে ভেসে গিয়েছে, আসেনের মন ছুঁয়ে যেতে পারেনি। এই কদিন আসেন যেন ইচ্ছে করে হায়াকে সম্পূর্ণ উপেক্ষা করে চলেছে।
রাতে ফিরেছে অনেক দেরিতে, যেন বাসার চৌকাঠ পেরোনেই অনিচ্ছায় ভরা। আর সকালে সূর্য ওঠার পরপরই গা ঢাকা দেয় কেন অজানা ব্যস্ততায়। হায়া, যার এখন ফাইনাল এক্সাম শেষ, সারাদিন ঘরে থাকে, নিঃসঙ্গ, অপেক্ষার ক্লান্তিতে বিধ্বস্ত। প্রতিটি ঘন্টা যেন তার কাছে ধীরে ধীরে জমাট বাঁধা দীর্ঘশ্বাস হয়ে উঠেছে। আসেন আছে, তবুও নেই। এই দুর্বিষহ অনুভূতিটা হায়ার বুকের ভেতর বিষের মতো জমে উঠেছে। সময় এখন রাত 9:45। আসান তার ক্লান্ত শরীরটাকে কোনো মতো টেনে বাসায় আসে। রুমে ঢুকে অফিসে ব্যাগটা স্টাডি টেবিলের উপর রেখে দেয়। তারপর এক দমকা নিঃশ্বাস ফেলে নিজের বিধ্বস্ত দেহটা সোফায় এলিয়ে দেয়। নিথর নিশ্চুপ হয়ে বসে থাকে। মাথার ভেতর ব্যথায় দপদপ করছে, যেন প্রতিটা চিন্তা তার মস্তিষ্ক হাতুড়ির মতো আঘাত করছে। চারপাশ নিস্তব্ধ, আর সেই নিস্তব্ধতার ভেতরে আসেনা ক্লান্তি আরও ঘন হয়ে জমে থাকে। সোফায় বসায় মিনিট দুয়েক পরই কেমন ঠান্ডা ভেজা ভেজা অনুভব করে। চোখ যেন বন্ধ রেখে সোফায় হাত রাখলে বুঝতে পারে সোফাটা ভেজা। একটুখানি জায়গা না, বড় পুরো সোফাটাই ভেজা। এমন কাণ্ডে আসেনের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। ভুলবশত পানি পড়লে একটা নির্দিষ্ট জায়গা ভেজা থাকবে, ওটা তো ভেজা থাকার কথা না। তাহলে কি কেউ ইচ্ছে করে করেছে এমনটা? তার চেয়েও বড় কথা, আছে ঘুমাবে কোথায়? এই কয়দিন সে হায়ার সাথে রাগ করে সোফাতে নিজের বসতি স্থাপন করেছিল, কিন্তু আছে জায়গাটাও এই অবস্থা। আসেন যখন এসব ভাবতে ব্যস্ত, তখনই তার ঘরণী গুটি গুটি পায়ে হেঁটে আসে তার সামনে। হাতে তার এক গ্লাস পানি। হায়া গ্লাসটা আসেনের দিকে এগিয়ে দিয়ে বলে, পানিটা খান, ভালো লাগবে। আসেনের ধ্যান ভাঙে হায়ার কথায়। সে হায়ার দিকে এক নজর তাকিয়ে থাকে। আগে অফিস থেকে ফিরলে মেয়েটাকে কম করে হলেও 15 থেকে 20 মিনিট নিজের সাথে জড়িয়ে ধরে রাখত। এমনটা করা তার মনে হতো আর তার সারাদিনের সকল ক্লান্তি কর্পূরের মতো উড়ে যেত। কিন্তু লাস্ট কয়েকটা দিন তা করা হয় না। ইভেন রাতেও হায়া তুলতুলে শরীরটা নিজের বুকের উপর নিয়ে ঘুমানো হয়নি। কি হলো, নিন পানিটা। আসেন হাত বাড়িয়ে গ্লাসটা নেয়, পানি খেতে শুরু করে। তখনই হায়া হাত বাড়িয়ে আসেনের শার্টের বাটন খুলে দিতে থাকে এক এক করে। আসেন একবার তার হাত ছড়িয়ে দিলেও হায়া জোর করে কাজটা করে। আসেনের পানি খাওয়া শেষ হলে তার হাত থেকে গ্লাসটা নিয়ে টেবিলে রেখে দেয় হায়া। তারপর তার পেছনে গিয়ে আসেনের মাথার চুলগুলো আলতো হাতে টেনে দিতে শুরু করে। আসেন গমগমে গলায় বলে, লাগবে না, ছাড়ো, ফ্রেশ হতে যাব। হ্যাঁ, তার দ্বিগুণ গম্ভীর গলায় বলে, লাগবে কি লাগবে না সেটা আমি বুঝে নিব। আপনি চুপ করে থাকুন, না হলে চুল ছিঁড়ে শাক রান্না করে আপনাকেই খাওয়াবো। হায়ার এমন কথায় আসেন থতমত খেয়ে যায়। বলে, কি মেয়ে, চুল ছেড়ে শাক রান্না করা যায়? হায়া বেশ কিছুক্ষণ আসেনে মাথা টিপে দেয়। আসেনেরও ভালো লাগছিল বলে আর মানা করে না। হায়া মাথা টিপা শেষ করে কাবার্ডের দিকে এগিয়ে যায়। সেখান থেকে আসেনের বাসায় পরিধান করে জামা কাপড় বের করে তার দিকে এগিয়ে দিতে দিতে বলে, ফ্রেশ হয়ে আসুন। খাবার কি এখানে আনবো নাকি নিচে যেয়ে খাবেন? নিচে যেয়েই খাবো। সবার খাওয়া হয়েছে? তুমি খেয়েছো? কথাটা জিজ্ঞেস করতে গিয়েও আর করে না আসেন। ফ্রেশ হতে চলে যায়। হায়া তার যাবার দিকে তাকে একটা বাঁকা হাসি দেয়। বিড়বিড়িয়ে বলে, শালার জামাই, আজ তোর হাতেই খাবো আমি, আর তোর বুকেই ঘুমোবো আমি। আমার সাথে নাটক করার ঝাল যদি বের করতে না পেরেছি, তাহলে আমার নাম জেসমিন তালুকদার হায়া না। আগে আগে দেখো হোতা হে ক্যা। কথাটা বলে হায়া নিজের কাঁধের চুলগুলো একটু ভাপ নিয়ে উড়িয়ে দিয়ে গুনগুন করতে করতে নিচে চলে যায় খাবার গরম করতে। আসিয়ান নিচে এসে দেখে হায়া কিচেন থেকে খাবারের বাটিগুলো আনছে। হায়া আসিয়ানকে দেখে বলে, আপনি শুরু করুন, আমি আসছি। কথাটা বলে আবারও কিচেনে চলে যায়। আসিয়ান খাবার প্লেটে তুলে নেয় ঠিকই, কিন্তু শুরু করে না খাওয়া। এরই মাঝে কিচেন থেকে বিকট আওয়াজে হায়া চিৎকার শোনা যায়। আসিয়ান দৌড়ে কিচেনে গিয়ে দেখে কিছু কাচের থালা বসে নিচে পড়ে আছে, আর হায়া নিজের রক্তাক্ত হাত ধরে বসে আছে। আসিয়ানের বুকটা জোরে ধক করে ওঠে। সে দৌড়ে হায়ার কাছে এসে বসে পড়ে। উত্তেজিত হয়ে বলে, এসব কি করে হলো হায়া? হাত কাটলো কিভাবে জান? আল্লাহ, কত রক্ত ছুটছে! হায়া এক ধ্যানে আসিয়ানের দিকে তাকিয়ে আছে। আসিয়ানের চেহারা দেখে মনে হচ্ছে ব্যথাটা হায়া না, সে নিজে পেয়েছে। এরই মাঝে আবরার স্পর্শ আর তাদের হেল্পিং হ্যান্ড মহিলাও চলে আসে। তারাও হায়াকে রক্তাক্ত অবস্থা দেখে ঘাবড়ে যায়। স্পর্শ তড়িঘড়ি করে জিজ্ঞেস করে। আসিয়ান ঝট করে হায়াকে কোলে তুলে নেয়। সাবধানে কাজগুলো ডিঙ্গে তাকে বাহিরে এনে ডাইনিং টেবিলে বসিয়ে দেয়। উদ্বিগ্ন হয়ে হায়ার অন্য হাত পা দেখতে থাকে, আর কোথাও কেটেছে কিনা। আবরার আসিয়ানকে বলে, এত রাতে তো কোনো ডাক্তার পাবো না, তুমি ওকে আশেপাশের কোনো ক্লিনিকে নিয়ে যাও। কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। যদি হাতের ভিতরে কোনো কাঁচ ঢুকে থাকে তাহলে পরবর্তীতে ইনফেকশন হওয়ার চান্স থাকবে। আসিয়ান বাবার কথা মতো হায়াকে পুনরায় কোলে তুলিয়ে নেয়, কিন্তু হায়া তাকে থামিয়ে দেয়। শান্ত গলায় বলে,
কোনো কাজ ফুটেনি আমার হাতে, নর্মাল ড্রেসিং করিয়ে দিলেই হবে, যেটা উনিও পারবে। শুধু শুধু এত রাতে দৌড়ঝাঁপ করা লাগবে না। আশিয়ান রাগী গলায় ধমক দিয়ে বলে, তুমি বেশি বুঝো আমাদের থেকে, চুপচাপ আমার সাথে যাবে। বেশি কথা বলে মাথার উপরে তুলে একটা আছাড় মারবো। হায়া চোখ বড় বড় হয়ে যায় আশিয়ানের কথা শুনে। তার একটু নাটকের জন্য এখন হসপিটালে যেতে হবে? হায় আল্লাহ! অবশ্য সে নিজেও ভাবেনি এতটা হাত কেটে যাবে। সে জাস্ট প্লেটগুলো পায়ে ফেলতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পায়ে তো পড়লই না, উল্টা হাত কেটে বসে আছে। হায়া তাও সাহস নিয়ে বলল, বাসার সামনে ফার্মাসির লোকটাকে ডেকে আনলেই হয়, সে না হয় এসে দেখে যাক। সে যদি বলে হসপিটালে যেতে হবে, তারপর না হয় গেলাম। একটা কথাও না, চুপচাপ চলো আমার সাথে। কথাটা বলে যে না হায়াকে কোলে তুলবে তখন স্পর্শ বলে, আশু, হায়া ঠিক বলেছে, আগে প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্তত রক্ত পড়াটা বন্ধ করা দরকার। দেখেছিস কতটা রক্ত বের হয়েছে অলরেডি? আশিয়ান হায়ার দিকে ভালো করে লক্ষ্য করে দেখে তার পরনে স্কাই ব্লু চুড়িদারটা রক্তে ভিজে লাল হয়ে গিয়েছে অনেকটা। আশিয়ানের বুকে আবারও চিপ খায়। আশিয়ান আবরার দিকে তাকিয়ে বলে, বাবা তুমি একটু ফার্মাসিস্টকে কল করো না, আমার কাছে তার নাম্বার নেই। আবরার আশিয়ানের কথা শুনে নিজের রুমের দিকে হাঁটা দেয়। ফার্মাসিস্ট তাদের পুরনো চেনার লোক, হাওয়ার রাত 10টায়ও তাদের বাসায় আসে। সে হায়ার হাত ভালো করে খুঁচিয়ে খাঁচিয়ে ক্লিন করে ড্রেসিং করিয়ে দেয়, আর এও বলে, ক্ষত জায়গাটা গভীর হলেও কোনো কাজ ফুটে থাকেনি। আমি ড্রেসিং করিয়ে দিয়েছি, দিনে একবার ড্রেসিং করতে হবে, রেগুলার কয়েকদিন, তাহলে ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এছাড়া চিন্তার কোনো কারণ নেই। আশিয়ান অস্থির হয়ে জিজ্ঞেস করে, আপনি শিওর তো? ভালো করে চেক করেছেন তো? দেখুন আমরা ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আবরারের সমবয়সী লোকটা আশিয়ানের এমন অস্থিরতা দেখে মনে মনে হেসে ওঠে। আবরার আশিয়ানকে বলে, উনি ভালো করে চেক করেই তো দেখলো আমাদের সামনে, প্রয়োজন হলে নিশ্চয় বলতো। তুমি একটু চুপ করো তো। আর ফারুক ভাই, রাতে হয়তো বা ব্যথা হতে পারে, এই জন্য কোনো ওষুধ দিবেন? হ্যাঁ, একটা নর্মাল পেইন কিলার আর প্যারাসিটামল খাইয়ে দিলে জ্বর আসার সম্ভাবনা কম থাকবে। আচ্ছা। লোকটি প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চলে যায়। স্পর্শ আশিয়ানকে বলে, তোমরা দুজন উপরে যাও, আমি তোমাদের খাবার পাঠিয়ে দিচ্ছি। আসিয়ান, ওকে সাহায্য করো, আর দুইজন খেয়ে নিও। হ্যাঁ খাইনি আম্মু। খানিকটা অবাকতা নিয়ে প্রশ্ন করে আশিয়ান। স্পর্শ বলে, না, তোমার জন্য অপেক্ষা করছিল। কথাটা শুনে আশিয়ানের রাগ হয়, আবার একটা ভালো লাগাও কাজ করে, কিন্তু সে তার রাগটাকেই বেশি প্রাধান্য দেয়। সে হায়ার দিকে এমন একটা লুক দেয় যে আবরার স্পর্শ না থাকলে আশিয়ান তাকে কাঁচায় গিলে ফেলতো। হায়া তার চাহনি দেখে পরপর কয়েকটা শুকনো ঢোক গিলে নেয়। কি করছেন আপনি? জামাই কেন হাত দিচ্ছেন? চেঞ্জ করবে না তুমি? এক হাত তো কেটে বসে আছো, আর এক হাত দিয়ে একা চেঞ্জ করতে পারবে? এদিকে এসো, আমি হেল্প করছি তোমায়। লুক, তোমায়ও আমাদের সম্পর্কটাকে আমি যথেষ্ট সময় দিয়েছি, আর না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। একটা কথা শুনে রাখো, তুমি আমার, শুধুমাত্র আমার, ইহকাল পরকাল সব কালের জন্য আমার। তুমি আমায় ভালোবাসো না তো? ওকে, চলবে, আমার, আমি চালিয়ে নেব, কিন্তু আমার থেকে দূরে থাকার চিন্তা মাথার 1000 কিলোমিটারেও আনবে না। তুমি জানো আমি আমার জিনিসের প্রতি কতটা পজেসিভ। এখন চুপচাপ আমায় আমার কাজ করতে দাও, না হলে আজ রাতটা তোমার জন্য বেদনাদায়ক একটা রাত হতে চলেছে। হায়া আমার শান্তি, আমার একান্ত ব্যক্তিগত নারী, আমার ভালোবাসা। এই আশিয়ান মির্জা তোমায় সীমাহীন ভালোবাসে। ফোনটা রিং হতে হতে কেটে গেল আবারও। এ নিয়ে চতুর্থবার জাহান মেহরিমাকে কল দিয়েছিল, কিন্তু মেহরিমা কলটা রিসিভ করে না। তাদের সম্পর্কের এতগুলো দিনে এমনটা কখনোই হয়নি, কিন্তু ইদানিং 1 মাস ধরে হচ্ছে। কেন হচ্ছে জাহান নিজেও জানে না। একটা দীর্ঘশ্বাস ফেলে জাহান আবারও কল লাগায় মেহরিমার ফোনে। পূর্বের ন্যায় বাঁচতে বাঁচতে কেটে যাবে তখনই ফোনটা রিসিভ হয়। আনন্দ উচ্ছ্বাসে জাহানের বুকটা কেঁপে ওঠে, কিন্তু তার এই আনন্দ স্থায়ী হয় না বেশিক্ষণ। ফোনটা রিসিভ করে মেহরিমা সালামের বিনিময় ব্যতীত কর্কশ গলায় বলে, সমস্যা কি আপনার বলেন তো? দেখছেন যে আমি রিসিভ করছি না ফোনটা, তার মানে আমি নিশ্চয়ই ফোনের কাছে নেই, বা আমার এখন কথা বলতে মন চাইছে না, তাই করছি না। তাও কেন বারবার ফোন করে আমায় বিরক্ত করছেন? মুভ, ভালো থাকলে তো আমি সাথে সাথে ফোন রিসিভ করি, তাই না? জাহান কিছুটা হতভম্ব হয়ে যায় মেহরিমার এমন আচরণে। আজকের পূর্বে মেহরিমা কখনোই এমন রূঢ় আচরণ করেনি তার সাথে। মেহরিমা একজন নরম কোমল লজ্জাবতী মেয়ে, জাহানের জানা মতে। হায়ার কাছে কিছুটা প্রাণবন্ত চঞ্চল হলেও তার কাছে একদম কোমল ফুল মেহরিমা। সে মেহরিমা আজ এমন রূঢ় কর্কশ গলায় কথা বলছে তার সাথে, বিষয়টা জাহানের বিশ্বাস হতে চায় না। জাহানের হতভম্বতা ভঙ্গ হয় মেহরিমার প্রশ্নের তোপে।
মেহরিমা পূর্বের ন্যায় বলে, কি হলো, কথা বলবেন নাকি রেখে দিব? কেমন আছো? ভালো। আমায় জিজ্ঞেস করবে না কেমন আছি? আপনি ডক্টর মানুষ, নিশ্চয়ই খারাপ থাকবেন না? শারীরিক সুস্থতাই কি সব? মানসিক আত্মিক সুস্থতা বলতেও কিছু আছে। ও, ভীষণ বিরক্তির সহিত বলে মেহরিমা। জাহান বুঝতে পারে তার বিরক্ত হওয়া, তাই সে বলে, তুমি বোধহয় বিরক্ত হচ্ছ, আমি তাহলে রাখছি। আচ্ছা, আল্লাহ হাফিজ। কথাটা বলে দুম করে ফোনটা কেটে দেয় মেহরিমা। জাহান আস্তে ধীরে ফোনটা কান থেকে নামায়। মেহরিমার এমন ব্যবহার জাহানকে যে কতটা কষ্ট দিয়েছে, যদি মেহরিমা তা জানতো তাহলে হয়তো এমনটা কোনোদিন করার সাহস করতো না। জাহান টেবিলের উপর হাত রেখে তার উপর মাথা দিয়ে চোখ বন্ধ করে। বুকটা তার জ্বলছে, মাথা কেমন ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। নিজেকে স্বাভাবিক করার জন্য ছোট একটা বিরতি না নিলেই নয় তার। চোখ বন্ধ করে বিড়বিড়িয়ে বলে, কাউকে নিজের সবটা দিয়ে ভালোবাসতে নেই। যদি হয়েও যায় তাহলে নিজেকে প্রতিনিয়ত গুমড়ে মরার জন্য তৈরি করে নিতে হয়। হায়া ও মেহরিমা ভাইবা দিয়ে বের হয় একসাথে। হায়ার অনবরত তার চোখ চালালেও মেহরিমা চুপ করে আছে। কথা বলতে বলতে হায়া মেহরিমার চুপ থাকাটা খেয়াল করে। সে মেহরিমার কাঁধে ধাক্কা দিয়ে বলে, কেন, মুড অফ? বড় দা ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? মেহরিমা বিরক্ত নিয়ে বলে, চুপ করে আছি তার মানে এই নয় যে তোর ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়েছে। সব সময় কথা বলতে ভালো লাগে না, তাই চুপ করে আছি। হায়া একটু স্তম্ভিত হয়ে যায় মেহরিমার এমন ঠাস ঠাস উত্তর শুনে। তার কাছেও মেহরিমার এমন ব্যবহার একদমই নতুন। হায়া নরম গলায় বলে, কি নিয়ে মন খারাপ বল না দোস্ত? আমি কি কোনোভাবে তোকে কষ্ট দিয়েছি? তাহলে সরি রে। তাও তুই এমন মুড অফ করে রাখিস না, আমার ভালো লাগে না তোর এমন চুপচাপ থাকাতে। মেহরিমা তাদের ভার্সিটির মাথার একটা বেঞ্চে গিয়ে বসতে বসতে বলে, আমি তো চুপচাপই থাকি, এ আর নতুন কি? হ্যাঁ, কিন্তু এমনটা তো কখনো করিসনি। কেমনটা করছি? হায়া বুঝতে পারছে মেহরিমা কোন বিষয় নিয়ে ডিস্টার্ব, তাই এখন কথা না বাড়ানোই ভালো হবে বলে সে মনে করছে। হায়া কথা ঘুরিয়ে নিয়ে বলে, আচ্ছা বাদ দে, আমার কথা শোন। আজ বিকেলে তোকে আমার সাথে একটু বাইরে যেতে হবে, কিছু কেনাকাটা করবো তাই। হঠাৎ কেনাকাটা কিসের জন্য? আরে কাল আসিয়ানের জন্মদিন, তাই আমি ভেবেছি তাকে রাত 12টায় বার্থডে উইশ করব, আর নিজের মনের কথাও বলতে চাই তাকে। এজন্য সামান্য কিছু শপিং করা লাগবে। আচ্ছা। আর টুকটাক কথা বলে মেহরিমা আর হায়া বাসায় চলে যায়। বিকালে মেহরিমা হায়াকে ফোন দিয়ে বলে তার মাথা ব্যথা থাকায় সে যেতে পারবে না। হায়া তার মাথা ব্যথা শুনে তার সাথে দেখা করতে যেতে চাইলে মেহরিমা বলে সে ওষুধ খেয়ে ঘুমাবো, তাই এখন যাতে হায়া না আসে। হায়া তার কথা মেনে নেয়। সে আদিবার সাথে শপিংয়ে চলে যায়। শপিংয়ে গিয়ে হায়া আশিয়ানের জন্য একটা ব্র্যান্ডেড ঘড়ি আর পারফিউম কিনে। তার ঘর সাজানোর জন্য কিছু সামগ্রী ও একটা ভ্যানিলা কেক অর্ডার দিয়ে সে আর আদিবা তাদের ভার্সিটির কাছের পার্কে যায় ফুচকা খেতে। তারা দুজন ফুচকা অর্ডার করে পাশে রাখা বেঞ্চে বসে পড়ে। হায়া আদিবাকে বলে, শোন, তুই কাল আমাদের বাড়ি আসবি, রাতটা সেখানেই থাকবি। আফিফ ভাইয়াকে আমি বলে রেখেছি ওনাকে ডিনারের পর কোনো একটা বাহানায় বাইরে নিয়ে যাবেন, আর 12টার আগ পর্যন্ত নিজের সাথেই রাখবেন। এই ফাঁকে আমি আর তুই আমাদের ঘরটা সাজিয়ে ফেলবো, বুঝেছিস? হ্যাঁ, আমার মা এখন অফ, যা, ফুচকা এসেছে, ফুচকা খেতে দে। কথাটা বলে আদিবা গবাগপ কয়েকটা ফুচকা নিজের মুখে ভরে দেয়। হায়া তার খাওয়া দেখে হেসে দেয়, তারপর নিজেও খেতে শুরু করে। খেতে খেতে আদিবার নজর যায় তাদের থেকে বেশ খানিকটা দূরে একটা মেয়ের দিকে। মেয়েটাকে দেখতে তার কাছে মেহরিমার মতোই লাগে। আদিবা কোনোই দিয়ে হায়াকে গুঁতো দিয়ে বলে, দেখ তো, ওইটা মেহরিমা না, নাকি আমি অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছি? আদিবার কথা অনুযায়ী হায়া সেদিকে তাকালে দেখতে পায় আসলে মেয়েটা মেহরিমা, কিন্তু ওর না মাথা ব্যথা আর ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। তাহলে ওখানে কি করছে? সবচেয়ে বেশি অবাক করার বিষয় হলো মেহরিমার সাথে একজন পুরুষও আছে। হায়াও আদিবা তার মুখ দেখতে চায় না, পায় না, শুধু পেছনের দিকটায় দেখে। হায়া আদিবা ফুচকার বিল দিয়ে মেহরিমার কাছে যেতে যেতে মেহরিমা লোকটির সাথে গাড়িতে বসে চলে যায়। হায়া মেহরিমাকে একজন পুরুষের সাথে গাড়িতে যেতে দেখে বেশ চিন্তিত হয়। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আব্বু? আলহামদুলিল্লাহ ভালো। আম্মু কেমন আছে? সেও আলহামদুলিল্লাহ ভালো আছে। পিতা পুত্র স্বাভাবিক কুশলাতে বিনিময় করে। আরও কিছুক্ষণ পরিবারের কথাবার্তা বলে যাবেন, এবার আসল কথায় আসে।
সে গলা খাকারি দিয়ে বলা শুরু করে। বাবা মা যে সন্তানের কখনো খারাপ চায় না, এটা নিশ্চয়ই তুমি জানো এবং মানো। আমি সঠিক বলছি জাহান? জি বাবা, কিন্তু হঠাৎ এই কথা বলতে যে? বাবার কথা শুনে জাহানের কপালে ভাঁজ পড়ে। হঠাৎ এই ধরনের কথায় সে কিছুটা ভরকে গিয়েছে। কারণ হলো আমিও তোমার আম্মু তোমার দুই ভাইয়ের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি এবং আশা করি তোমার সিদ্ধান্ত শুনে আমাদের সাথে একমত হবে। অবশ্যই একমত হব, কিন্তু সিদ্ধান্তটা কি বাবা? আমার তোমাদের দুই ভাইয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আর পাত্রী আমাদের অলরেডি পছন্দ করা হয়ে গিয়েছে। বাবার থেকে এমন কথা শুনে জাহানের বুকটা জোরে ধক করে ওঠে। কি বলছে তার বাবা এসব? তাদের বিয়ে দিবে ঠিক আছে, তাই বলে তাদের না জানি পাত্রী ঠিক করে ফেলেছে? তাদের দুই ভাইয়ের মনে যে তাদের প্রেয়সীর বাস, এটিকে তারা জানে না? না, জানেই না তো। সে বা জাইন কেউ তো জানায়নি তাদের ভালোবাসার মানুষগুলোর কথা তাদের পরিবারকে। ভেবেছিল এই ক্যাম্প শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব তার বাবা মা প্রেয়সীকে কথা জানাবে, কিন্তু তার আগেই যে এমন একটা খবর শুনতে হবে সে কোশমিন কালেও ভাবতে পারেনি। হ্যালো জাহান, শুনতে পাচ্ছ আমায়? জাবিয়ানের কথায় জাহানের ধ্যান ভঙ্গ হয়। সে বলে, জি বাবা, শুনতে পাচ্ছি। বিষয়ে তোমার মতামত কি? বিয়ের তোমার মতামত কি? যতই আমার নিজের পাত্র পছন্দ করি, কিন্তু সংবাদ তো করবে তোমরা, তাই তোমাদের মতামত ব্যতীত আমরা কোনো কথা আপাতত আগাচ্ছি না। জাবিয়ানের কথা শুনে জাহান ভাবে এটাই সম্পূর্ণ সুযোগ নিজের ভালোবাসার মনের কথা জানিয়ে দেওয়ার। সে বলে, বাবা, তোমরা হয়তো জানো, হয়তো বা জানো না, আমার জাইন দুজন রমণীকে মন দিয়ে বসে আছে। কথাটা তোমাদের জানাবো করেও সঠিক সময়ে ও সুযোগের অভাবে জানানো হচ্ছিল না, কিন্তু আজ না জানিয়ে পারলাম না। জাহান কথা শুনে জাবিয়ান উচ্চস্বরে হেসে দেয়। সে জাহানের কাছ থেকে এই কথাটা শুনতে চাইছিল। তার ছেলেদের রিলেশনের কথা কিছুটা হলেও সে জানে। জাইনেরটা তো সবার কাছে ওপেন সিক্রেট। জাহানেরটাও তার কিছুটা আন্দাজ করতে পেরেছিল যে তাদের এই গম্ভীর ও শান্ত স্বভাবের ছেলেটাও হয়তো কোনো রমণীর ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিয়েছে। বিষয়টা সে শিওর হয়েছে কিছুদিন আগে। অন্যদিকে বাবার এমন হাসি শুনে জাহান কিছুটা লজ্জাও পায়। জাবিয়ান নিজের হাসি থামিয়ে বলে, তো এই কথাটা বলতে এতদিন লাগে? ভরসা ছিল না আমাদের উপর? আমরা কি তোমাদের দুই ভাইয়ের ভালোবাসার ভিলেন হতাম নাকি, বোকা ছেলে? লাস্টের কথাগুলো জাবিয়ান আফসোসের সুরে বলে। জাহান এমন কথা শুনে অনুতপ্ত হয়। আসলে তাদের উচিত ছিল বিষয়টা আরও আগে বাবা মাকে জানিয়ে দেওয়ার। জাবিয়ান হানিয়া ছেলে মেয়েদের সাথে সবসময় বন্ধুর মতো মিশেছে। সবসময় ভরসা, স্নেহ, ভালোবাসা মানুষের তাদের তিন ভাইয়ের পাশে থেকে তাদের বাবা মা। সে বাবা মাকেই নিজেদের জীবনের একটা গুরুত্বপূর্ণ কথা জানাতে তার বড্ড বেশি দেরি করে ফেলেছে। যার মন খারাপ করে বলে, উই আর সরি বাবা, আসলে কিছু সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। ইট ইজ ওকে আব্বু। তা আবার কিন্তু জানি আমাদের রাজকুমারের মন কে চুরি করেছে। কৌতুকপূর্ণ গলার কথাটা বলে জাবিয়ান। জাহান অবাক হয়ে যায় জাবিয়ানের কথা শুনে। সে জিজ্ঞেস করে, কিভাবে জানলে বাবা? ওয়েট, পুতুল বলেছে নিশ্চয়ই। নো মাই সান, সে তার ভাইদের সব সিক্রেট নিজের পেটেই তালা দিয়ে রেখেছে। তাহলে কিভাবে জানলে? সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি জানতে পেরেছি আমার ছোট্ট রাজকুমারের মনে আমাদের আদি মামনি আর আমার বড় রাজকুমারের মনে রয়েছে। কার সাথে কথা বলছেন হ্যাঁ বাবা? হানিয়ার প্রশ্নে জাবিয়ান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, তারপর বলে, জাহানের সাথে কথা বলবে। হানিয়া চঞ্চল পায়ে তার কাছে এসে ফোনটা হাতে নিতে নিতে বলে, তার বলতে দাও। জাবিয়ান ফোনটা হানিয়ার কাছে দিয়ে দেয়। হানিয়া ব্যস্ত হয়ে পড়ে ছেলের সাথে কথা বলতে। এই প্রথম ছেলেটা তাদের ছেড়ে এতদিন বাড়ির বাইরে অবস্থান করছে। মায়ের মন তাই সবসময় ছটফট করে সন্তানের জন্য। বেশ কিছুক্ষণ কথা বলার পর জাবিয়ান ফোনটা নিজের কাছে নিয়ে লাউড স্পিকারে দিয়ে বলতে শুরু করে, তো যা বলেছিলাম, তুমি কি বিয়েতে রাজি? দেখো আমাদের তো বয়স হচ্ছে বাবা, তোমাদের সন্তান দেখে যেতে পারলে মরেও শান্তি পাবো। হ্যাঁ বাবা। বাবা। দুই দিক দিয়ে দুজন ধমকে উঠে জাবিয়ানকে। জাবিয়ান তাদের ধমক শুনে হেসে দেয়। হাত বাড়িয়ে প্রাণপ্রিয় স্ত্রীকে নিজের বুকে টেনে নেয়। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আহা, রাখছো কেন? কথার কথা বললাম তো। কথার কথাও বলবে না বাবা? তোমার কি এমন বয়স হয়েছে যে এখন এইসব ভাবছো? জানো, আজ ক্যাম্পে একজন বৃদ্ধ লোক এসেছিল। তার বয়স মিনিমাম 80 থেকে 85 হবে। তাও কি সুন্দর হেসে খেলে হাঁটছে, আর তুমি এই বয়সে এসব বলছো? দ্যাটস নট ফেয়ার বাবা। আচ্ছা সরি, আর বলবো না। এবার আসল কথা বলো, তুমি কি বিয়েতে রাজি?
জাহান একটু ভেবে দেখে সে যথেষ্ট সময় নিয়েছে আর মেহেরিমাকেও দিয়েছে। এছাড়া মেহেরিমাকে সে বলেছিল তার সেকেন্ড ইয়ার কমপ্লিট হলেই বাসায় তাদের কথা জানাবে। মেহেরিমাও তখন নীরব সম্মতি দিয়েছিল, তাই এখন আর মানা করার কোনো প্রশ্নই আসে না। সে নির্দ্বিধায় বলে দেয়, তোমাদের কোনো সমস্যা না থাকলে আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ, তুমি কবে আসছো? আমি আর তোমার আম্মু চাচ্ছিলাম এই মাসের শেষের দিকে তোমার বিয়ের কাজটা সম্পন্ন করতে। সেই হিসেবে আর বেশি দিন বাকি নেই, তুমি জানলেই 5 দিনের মতো আছে। তা তুমি কি বলো এই ব্যাপারে? আমার আসতে আরও 3 থেকে 4 দিন লাগবে। এই সপ্তাহেই আসতাম, কিন্তু একজন কলিগ অসুস্থ হয়ে পড়ে তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমাকে তার পরিবর্তে থাকতে হয়েছে। একজন ডাক্তার আসার কথা, সে না আসলে সময় বাড়তে পারে। ওহ, তাহলে ডেট তো তাহলে পেছোতে হবে। ডেট পেছানো লাগবে না, তোমরা বিয়ের প্রস্তুতি নিতে থাকো। আমি একদম বিয়ের দিন আগে এসে পৌঁছানোর চেষ্টা করব। তুমি শিওর তো? তাড়াহুড়ো কোনো দরকার নেই, তুমি আসলে পরেই না হয়। সমস্যা হবে না বাবা, আই উইল ম্যানেজ। আচ্ছা ঠিক আছে, তোমাদের মর্জি। এখন রাখছি তাহলে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জাহান ফোনটা কেটে হু আর ইউ বলে একটা চিৎকার দেয়। তার চিৎকারের আওয়াজে তার কলিগটা অবাক হয়ে তার দিকে তাকায়। জাহান তাদের তাকানো দেখে বুঝতে পারে হেসে খুশিতে কেমন বাচ্চাদের মতো পাগলামি করে ফেলেছে। পরবর্তী সকলের কাছে সরিও চায়। রাহা, সেকেন্ড ইয়ার তো শেষ হলো, এখন ভাবছি ওর বিয়েটা দিয়ে দিব। ভালো একটা সম্বন্ধও পেয়েছি, কথা অনেকটাই পাকা হয়ে গিয়েছে। হয়তো এই মাসের শেষের দিকে বিয়েটার ডেট ঠিক করা হবে। এদিকে শুতে যাওয়ার সময় রাহাত উক্ত কথাগুলো নিজের অর্ধাঙ্গিনীকে বলে। মুনতাহার স্বামীর কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। তার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, অথচ সে মা হয়ে কিছুই জানল না। বিষয়টা কষ্টদায়ক একজন মায়ের কাছে। মুনতাহা মনে মনে ভাবে, আমি কি এতটাই ফেলনা যে আমার মেয়ের বিয়ে পাকা হয়ে গেল আর আমার একটু জানানোর প্রয়োজন বোধটুকু করলেন না রাহাত? নাকি সে আমায় তেমন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মনে করে না? এই সংসারে আমার পরিচয়টা কি? রাহাতের স্ত্রী আর তার সন্তানদের মা, এতটুকু। আমার নিজের কোনো পরিচয় নেই, কোনো মতামত দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি কি আমি নই? কি হলো? কিছু বলছি তোমায় আমি, তুমি কোন খেয়ালে ডুবে আছো? বিরক্ত হয়ে কথাগুলো বলে রাহাত। মুনতাহার ধ্যান ভঙ্গ হয়। সে উদাসীন ও নির্লিপ্ত গলায় বলে, ও আচ্ছা, ভালো তো। মুনতাহার এমন নির্লিপ্ততা দেখে রাহাত একটু অবাক হয়। তাদের মেয়ের বিয়ে আর মা হিসেবে মুনতাহা কতটা উদাসীন সে অবাক হয়ে জিজ্ঞেস করে, ওহো আচ্ছা, মানে আমাদের মেয়ে এই চৌধুরী বংশের বড় সন্তানের বিয়ে হবে, সেখানে মা হিসেবে তুমি এতটা নির্লিপ্ত আচরণ কিভাবে করছো? কোনো এক্সাইটমেন্ট বা কোনো উৎসাহ নেই কেন তোমার মাঝে? মন আমাকে না জানিয়ে সব ঠিক করে ফেললেন। ছেলে কে কি করে কিছুই জানলাম না আমি মা হিসেবে। তাহলে সেখানে আমার আগ্রহ দেখানোর কোনো মানে আছে কি? বরাবরের মতো এবারও মেয়ের জন্য কোন সিদ্ধান্ত আপনি একা নিলেন? আমার থেকে মতামত নেবেন তো দূরের কথা, আমায় জানাচ্ছেন এসব অলরেডি ঠিক হয়ে যাওয়ার পর। সেখানে আমার থেকে আর কতই বা উৎসাহ আশা করতে পারেন? বিশ্বাস করুন, আপনি যদি বিয়ের আগের দিনও এই কথাটা বলতেন আমি বেশি একটা অবাক হতাম না, কারণ আমি বুঝে গিয়েছি আপনাদের জীবনে আমার উপস্থিতি, আমার মতামতের গুরুত্ব কতটুকু। মুনতাহা একটু থামে, শ্বাস নিয়ে আবারও বলা শুরু করে, কাকে ইনভাইট করতে হবে আর কেনাকাটার বিষয়টা কি আপনি দেখবেন নাকি আমি দেখব সেটাও জানিয়ে দিবেন। অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়ুন, কাল এটা নিয়ে কথা হবে। শুভরাত্রি। নিজের মতো কথাগুলো বলে মুনতাহা শুয়ে পড়ে নিজের জায়গায় রাতুলের দিকে পিঠ দিয়ে। রাতুল নিষ্প্রভ চোখে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কথাগুলো তার বুকের কোথাও একটা গিয়ে বাজেভাবে আঘাত করেছে। তারপর সেও শুয়ে পড়ে, কপালে হাত রেখে ভাবতে থাকে অনেক কিছুই। সেই সাথে জ্বলতে থাকে বুকের গহীনে। খানিকটা ভয়ে ভয়ে আসেন রুমের দিকে এগোচ্ছে। 9:30 বাসা থেকে বের হয়েছিল ডিনার করে, এখন 12টা বাজতে চলেছে। হায়া নিশ্চয়ই রেগে মেগে ঘুমিয়ে পড়েছে। আসেন বিড়বিড়িয়ে বলে, আল্লাহ এবারের মতো বউটা রাগ কমিয়ে দাও। আসেন দরজা খুলে ভেতরে প্রবেশ করে দরজাটা পুনরায় লাগিয়ে দেয়। পেছনের দিকে ঘুরে সে চমকে যায়। নিজের রুমটাকে সে চিনতে পারছে না। হায়া রুমের পুরো লুকই চেঞ্জ করে দিয়েছে। লাল ও কালো থিমে ঘরটা সাজিয়েছে হায়া, সাথে ক্যান্ডেলসও রয়েছে। আসেন হা করে তাকে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা দেখতে থাকে। মেঝেতে লাল কালো হাড়সে বেলুন ছড়িয়ে ছিটে রয়েছে। আসেনের নজরে আসে টি টেবিলের উপর মাঝারি সাইজের একটা রেড ভেলভেট কেকের উপর। আসেন সেদিকে এগিয়ে যায়। টেবিলের কাছে এসে দেখতে পায় কেকটার ওপর হ্যাপি বার্থডে বড় সাহেব লেখা সুন্দর করে। পাশে একটা কার্ড দেখতে পায়।
আশান কৌতূহলবশত কার্ডটা হাতে তুলে নিয়ে খুলে পড়তে শুরু করে। সেখানে গুটি গুটি অক্ষরে লেখা রয়েছে। মনে হচ্ছে এই অবাধ্য মনটা আবারও কারো প্রেমে মজেছে। তার গভীর স্পর্শ পাওয়ার জন্য রাতগুলো নিজের স্থায়িত্ব বাড়াচ্ছে। এবার কি আগলে নেবে সে, নাকি অবহেলা করবে পূর্বের মতো? হায়া